লুকিয়ে থাকা সহজ, মেঘলা রোজের মন খারাপ, অহেতুক বাহানা জুড়ে করনি কখনো আলাপ। পালিয়ে যাওয়া সহজ, মিলিয়ে যাওয়া ছায়াতে অনুমতি দেবে কি আমায় এই নষ্ট চাঁদের রাতে রাতে। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি একটা স্পেশাল এপিসোড নিয়ে। ইতিমধ্যেই আমাদের আজকের অতিথির সাথে ছোট্ট করে আলাপ হয়ে গেছে তার অসাধারণ সুন্দর একটা গানের মধ্যে দিয়ে। তাও ভূমিকা তো একটু করতেই হয়, তাই ছোট্ট করে একটু পরিচয় দিই। আমাদের আজকের অতিথি বয়সটা ভীষণ কম, তবে এত কম বয়সের মধ্যেই কিন্তু নিজের একেবারে বিবিধ ট্যালেন্টকে চারপাশে বেশ সুন্দর করে ছড়িয়ে দিয়েছে। পেশায় তার একটা ছোট্ট স্টার্ট আপ আছে, ফুড জয়েন্ট স্টার্ট আপ। আর এদিকে নেশা কিন্তু অনেক কিছু, লেখালেখি, গান, অভিনয়, মানে বুঝতেই পারছেন একটা জমজমাট ব্যাপার। বেশ বিভিন্নতায় ভরা একটা এপিসোড, অনেক কিছু নিয়ে আজকে আমরা গল্প শুনবো। এখন আমি আমাদের আজকের অতিথি রোহিত ঘরামিকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই তোমার অসাধারণ একটা গান তো শুনলাম, তো এই গানটা নিজের লেখা? হ্যাঁ, এই গানটা লেখা, নিজের সুরও দেওয়া। গানটা একটি নাটকের জন্য লেখা হয়েছিল, তাদের আবেদনে এই নাটকটার জন্য গানটা লিখেছিলাম আর কি। বেশ। তো মোটামুটি গান লেখার বা গান গাওয়ার চর্চাটা কতদিনের? এইটা বলা যেতে পারে 2014-13 এইরকম সময়, যখন প্রাথমিক দিনে প্রেমে পড়া হচ্ছে, সম্পর্ক ঘনীভূত হচ্ছে এবং পকেট ফক্কা। সেই সময় কিছু দেওয়ার যখন থাকতো না, তখন গান লেখা শুরু হয়েছিল। সেইখান থেকেই সমস্তটা শুরু, এক এক করে তারপর এগোনো আর কি। আচ্ছা, এর পাশাপাশি তো বেশ অনেক কিছু করা হয়, সেগুলো শুনবো। তবে তার আগে তোমার যে স্টার্ট আপ, সেটা নিয়ে একটু গল্প শুনতেই হয়। হ্যাঁ, এটা খুবই সদ্য একটি উদ্যোগ বলা যেতে পারে। স্টার্ট আপ বলতে আমরা যা বুঝি, সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা তো রয়েছেই। তবে এইটা একটা মানে রাতারাতি একটা ডিসিশন থেকে হঠাৎ করে নেওয়া, কারণ আমি দীর্ঘদিন আসলে ছবির জগতের সাথে যুক্ত, মানে ফিল্মের জগতের সাথে আমার সম্পাদনার একটা বড় কেরিয়ার গেছে। মানে আমার জন্য সেটা যথেষ্ট বড়, একটা 7-8 বছরের কেরিয়ার গেছে। সেইটার মধ্যে থাকাকালীন আমি যখন একটু ব্যাকআউট করি কিছুদিন আগে, তখন আমি অন্যরকম বিভিন্ন রকম কাজ খুঁজছিলাম, যে কাজগুলোতে ক্রিয়েটিভ চর্চাটার কোনো সমস্যা না হয়। সেই কাজটার আর্থিক দিকটা সামলাক, ক্রিয়েটিভ কাজগুলো আমি নিজের মতো করে একটুখানি দেখব। সেই সময় একটু বাড়ির সাথে কথাবার্তা বলে সবাই একসাথে মিলেমিশে একটা ছোট্ট দোকান খুলে নেওয়া। সেখানে মূলত আপাতত স্ন্যাক্স, ভাজাভুজি এই জায়গা থেকে শুরু করা। এবার অবশ্যই সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। মানে শেফ কি নিজেই সেখানে? এইটা একটা মজার বিষয়। বিষয়টা হচ্ছে এইটা নিয়ে একটা তুমুল ঝগড়া ঝামেলা বাড়িতে, যে বানাবে কে, দাঁড়াবে কে, করবে কে। আমরা তো বাইরের লোক এক্ষুনি রাখবো না, নিজেরাই করব। তো সেটা একটা খেলার মাধ্যমেই আমরা করি, যে মা, বাবা, আমি এবং ঠাকুমা এখানে সরাসরি যুক্ত না হলেও আমরা প্রত্যেকেই রান্না করতে প্রচণ্ড ভালোবাসি। সেটা যারা মোটামুটি একটু ক্লোজ তারা জানেও। তো আমরা নিজেদের মতো করে কিছু কিছু প্রোডাক্ট ডিজাইন করি, যে মা এক ধরনের 4 রকম কিছু বড়া বা ভাজা ওনার একটা রেসিপি বানান, বাবা 2টো রেসিপি বানান, আমি 3টে রেসিপি বানাবো। তো সেই দিক থেকে রেসিপিগুলো বানানো এবং তার পুরো মেকিংটা প্রায় সময় মা বাবা মূলত দেখেন, কিন্তু ইনিশিয়ালি স্টার্ট 3জনে মিলেই করা। দোকানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাবা মূলত দাঁড়ান, আমিও দাঁড়াই মাঝে মাঝে আর কি। না, তার মানে কিন্তু বেশ রান্নার দিকের ক্রিয়েটিভিটিটাও আছে, একদম ক্রিয়েটিভিটিতে ভরপুর। ক্রিয়েটিভ কিনা জানি না, তবে রান্না করতে প্রচণ্ড ভালোবাসে, আমার কাছে মেডিটেশনের মতো। ক্রিয়েটিভ জিনিস, কারণ ক্রিয়েটিভিটি ছাড়া রান্না ইম্পসিবল। তার সঙ্গে অবশ্যই ভালোবাসা, সেটা অ্যাড না হলে টেস্ট খুলবে না। আচ্ছা, এখন কার চলছে কীরকম? এখন কাজ চলছে বলতে আমরা মোটামুটি 3 মাসের একটা জায়গায় রয়েছি। আর আমাদের যেহেতু এলাকাটা খুব ছোট, তো আমাদের ক্রেতাদের সংখ্যাটাও একটু লিমিটেড। তো
তো আমাদের মূলত প্রথম যেটা জানার বিষয়টাই ছিল যে আমরা নিজেরা পারছি কিনা, কারণ আমরা তো প্রত্যেক দিনের ধরুন একটা দোকান চালানোর জন্য একটা যথেষ্ট শ্রম, একটা ধৈর্যের দরকার পড়ে, সেইটা আমরা তিনজনে মিলে একসাথে কোঅর্ডিনেট করে পারছি কিনা সেইটা দেখার প্রথম স্টেপ বলা যেতে পারে এই ছোট্ট দোকানটা। এবার আমরা আস্তে আস্তে সেটাকে দেখবো যে আমরা কতটা গেইন করতে পারলাম এখান থেকে, শুধু ইকোনমিক্যালিও নয়, মানসিকভাবেও কতটা আমরা প্রস্তুতি নিতে পেরেছি, সেটার উপর ভিত্তি করে আরও এগোচ্ছি। হয়তো ক্লাউড কিচেনের দিকেই এগোনো যাবে কখনো এর মধ্যে। সেটার জন্য আমরা অত্যন্ত আশাবাদী এবং শুভেচ্ছাও রইল। ক্লাউড কিচেন হোক, পরবর্তীকালে আরও বড় ফুড চেন দেখতে চাই তোমার হাত ধরে, সে বিষয়ে আমরা যথেষ্ট আশাবাদী। কারণ একটা মানুষ যদি সব দিক থেকে ক্রিয়েটিভ হয়, তার ব্রেনটা যথেষ্ট অ্যাক্টিভ, আর যে কোনো বিজনেসেই তো প্রাথমিকটা ব্রেন, তো আশাটা রাখাই যায়। আচ্ছা, এবার আবার একটু গানের কথায় ফিরি। বেশ নিজে লেখা, নিজে সুর করা গান এখনও অবধি কিন্তু আমাদের যে সোসাইটি থেকে আমরা বিলং করছি, সেখানে এই পুরোপুরি ক্রিয়েটিভিটিটাকেই বা ক্রিয়েটিভ কাজগুলোকে নিজের পেশা বানিয়ে ফেলার ক্ষেত্রে একটা অন্যরকম চাপ দেখা যায়। সেই জায়গা থেকে কিন্তু যখন ধরো যারা একটু লেখালেখি করে বা যারা ছবি আঁকে, তারা না শুরুর দিকটায় ভীষণভাবে আশেপাশের লোকের কাছ থেকে একটা ডিমোটিভেটেড হওয়া বা ট্রোলড হওয়ার ব্যাপার থাকে। এই গান লেখার শুরুতে এরকম কিছু হয়েছে? এটা একটা অদ্ভুত সময়, কেন বলুন তো, মানে যে সময় আমি গান লেখার প্রথম দিকগুলো বুঝতে পারছি, আশেপাশের প্রত্যেকটা মানুষ আমাকে কখনো ডিমোটিভেট করেনি প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের বরং হই হুল্লোড় থাকার দরুনই আরও বিষয়টা নিয়ে এগোয়। হ্যাঁ, পেশাগত দিক থেকে একটা প্রাথমিক সময় ভাবা হয়েছিল যে গান নিয়ে যদি এগোনো যায়, সেখানে একটা প্রত্যেকটা পেশার একটা বাজার রয়েছে, সত্যি কথা বলতে গেলে এক কথায়। সেই বাজারে আমি নিজেকে খাপ খাওয়াতে পারিনি, সেটার জন্য একটা যথেষ্ট মানে ওইখানে বরং ট্যালেন্ট লাগে, ওখানে একটা খাটার একটা ধৈর্য লাগে, একটা মনন লাগে, সেই মননে সেই দর্শনে আমি পৌঁছে উঠতে পারিনি, তাই জন্য আমাকে ব্যাক আউট করতে হয়েছে। তো সেক্ষেত্রে নিজের মতো করেই গান লেখা, গান সুর দেওয়া চলছে। তবে হ্যাঁ, ডিমোটিভেশন যেটা প্রাথমিক দিনে থাকে, যে হ্যাঁ একটা কোনো পেশা করো, তার পাশাপাশি এটা করো, এবং আমাদের সময়টা সেটা অনেকটা বাড়তি জায়গায় গিয়েছিল, যেন পেশা একটার দিকে যেতেই হবে, কারণ আরও কনফিউশনের সময় আমরা যে সময় পেশার দিক থেকে বড় হচ্ছি, তো সেটা ছিলই। কিন্তু ওরকমভাবে আমি বলবো না যে আরে চরম কোনো আমি ধাক্কা পেয়েছি যে না এটা করা যাবে না। বেশ বেশ। আচ্ছা, এই গান লেখার গল্প শুনলাম, এর পাশাপাশি বেশ আরও কিছু বিষয় আশায় আছে আমরা শুনেছি, তার মধ্যে একটা হচ্ছে ফিল্ম জগতের সাথে যুক্ত থাকা। তো এই যে নিজের লেখা, নিজের সুর করা, তো পুরোপুরি নিজের ডিরেকশনে মিউজিক ভিডিও আছে বা আগামীতে আসবে এরম প্ল্যান আছে? আমার ঘটনাচক্রে যেটা হয়েছে, আমি আসলে ছবি বানাবো বলেই ছবিতে যুক্ত হওয়ার বিষয় ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে, যখন আরও ছোট আমি তখন এবং সেই সূত্র ধরেই পড়াশোনারও মানে একাডেমিকভাবেও সেটার দিকে এগোনো। কিন্তু যেটা ঘটে, পরিচালনা করতে চাইলে তো পরিচালনা হয়ে উঠবে না ওরকমভাবে দুম করে, বিশেষ করে আমাদের মতো একটা ছোট্ট ইন্ডাস্ট্রির মধ্যে সেটা সম্ভব নয়। বাজেটের বিষয় রয়েছে, লোকবলের বিষয় রয়েছে, নিজের একটা প্রমাণের জায়গা থাকে আমাদের এখানে, সেটা হয় চাইলেই করা দুম করে যায় না। সেই জায়গা থেকে আমার পরিচালনায় বেশিরভাগটাই মিউজিক ভিডিওই হয়েছে, সেটা আমার গানের নয় অবশ্যই, কারণ আমার গানগুলো আসলে প্রকাশিত নয়, কোথাওই প্রকাশিত নয়। 10 বছরের তো বেশি গান লেখা হচ্ছে, কিন্তু প্রকাশিত নয়, কারণ সেটা সেটা নিয়ে আমি আলাদা করে কখনো ভাবিনি, বা বকা শুনলেও ভাবা হয়নি। বন্ধুবান্ধবরা প্রত্যেক দিন বকাবকি করে যে কবে প্রকাশ হবে, কবে পাবলিশড হবে। না, সেই আশাটা বন্ধু বান্ধবের রাখাটা স্বাভাবিক। অবশ্যই অবশ্যই, সেটা আমি বুঝতেও পারি। প্রকাশিত হওয়াটা তো দরকার। সেটা নিয়ে একটা একটা আলাদা স্টেক রয়েছে, সেটা বলার জায়গা আমি জানি না আজকে খুব অল্প সময়ের মধ্যে কতটা বলা যেতে পারে। তবে হ্যাঁ, মিউজিক ভিডিওর যদি জায়গা বলেন, আমার মূলত কাজকর্ম পরিচালনায় বেশিরভাগটাই মিউজিক ভিডিও, 2-3টে গ্রুপের সাথে, বা সোলো মিউজিক ভিডিও অনেকটাই ডিরেকশন, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেলও রয়েছে, সার্চ করলেই পাওয়া যায়। চিরকুট অফিসিয়াল বলে একটি পেজ থেকে সেটা ছাড়া হয়। তো এটা তো আপাতত রয়েছে। ছবি তো বানাতেই চাই, অবশ্যই ছবি বানাতেই চাই পরবর্তীকালে। হ্যাঁ, সেটার জন্য প্রিপারেশন এখন কীরকম? প্রিপারেশন সার্বিকভাবে আমি মনে করছি, কারণ ছবি বানানোর এই বিষয়টায় আসার পর আমি প্রথমত আসলে মানে সম্পাদনার যে বিষয়টা, সম্পাদক, আজকেও সম্পাদকদের টেকনিশিয়ানের জায়গা থেকে দেখা হয়, আমি এটার ভুল ঠিক বলছি না, তবে এইটা একটা মানে কাস্টম মতো হয়ে গেছে এখনও পর্যন্ত। ক্রিয়েটিভ জায়গায় এডিটাররা বা চিফ এডিটার না হওয়া পর্যন্ত সেই জায়গাটায় ক্রিয়েটিভ পার্সন হিসেবে তাদেরকে দেখা হয় না। তো আমার শুরুবাতটা যেহেতু সম্পাদনা থেকে, এবং সেটাই একটা দীর্ঘ সময় ধরে করা হচ্ছে, পরিচালনার
জায়গাটা যখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি ইন্ডাস্ট্রির ভেতরের কাজ, ইন্ডাস্ট্রির বাইরের কাজ, ইন্ডিপেন্ডেন্ট জগতের কাজ, সেখানে যেটুকুনি বোঝা গেল প্রিপারেশন, কোনো একরৈখিক প্রিপারেশনের ছবি বানানো আজকের দিনে খুব মুশকিল। এই প্রিপারেশনটা না সার্বিক, মানে আমি যখন দোকানে দাঁড়িয়ে কোনো তেলে ভাজা ভাজছি সেই সময় আমাকে ছবি বানানোর কিছু জিনিস শিখে নিতে হচ্ছে, আমি যখন কলম ধরছি সেখানেও শিখতে হচ্ছে, যখন এখন আলোচনা করছি সেখানেও শিখতে হচ্ছে। এই প্রিপারেশনটা সার্বিক না হলে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবি বানানো খুব মুশকিল বলে আমার ধারণা, সম্ভব নয়। আর এই যে বেশ দীর্ঘ সময় ধরে ওই জগতে কাজ করলে সেখান থেকে এক্সপিরিয়েন্সটা কিরম? সেখান থেকে এক্সপিরিয়েন্সটা হচ্ছে প্র্যাকটিসের জায়গাটা, চর্চার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে একটু সীমিত রেখে দিয়ে কাজটা করতে হয়। কারণ আমাদের এখানকার যাই আমি এখানকার বলতে আমি মূলত আমার দেশের কথাই বলছি, দেশের বাইরেও কিছু কাজ করার সুযোগ হয়েছিল, সেই সূত্র ধরেই আমি দেশের কথা বলছি। কি হয় এখানে কিছু কিছু ছোট ছোট ইন্ডাস্ট্রি বা যেগুলো একটু বড় মাপের ইন্ডাস্ট্রিও রয়েছে, সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন না অটোমেশনেই তৈরি হয়েছে, মানে কেউ ওরকমভাবে একদম আজকে এটা করা হবে সেটাও নয়। সেই কাস্টমসগুলো থেকে, সেইগুলো থেকে বোঝা যায় যে আমি যদি প্রচুর চর্চা করে কোনো একটা কাজ করতে যাই, সব ক্ষেত্রে সম্ভব হয় না, সেখানে একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের মধ্যে থেকে সাস্টেন করে কাজটা করতে হয়, এবং সেই সাস্টেনের জায়গা থেকে সার্ভাইভের জায়গা আসে, যে ক্ষেত্রে আমি মূল স্রোতে এখন সার্ভাইভ করতে পারছি না বলে মনে হয়, বেরিয়ে আসে সেই জায়গা থেকে। তো সার্ভাইভের জায়গা থেকে হ্যাঁ, সার্ভাইভাল অফ ফিটেস্টের জায়গা আমি এই মুহূর্তে নেই। তবে হ্যাঁ, চর্চার জায়গাটা আলাদা করে রাখতেই হচ্ছে, মানে এই পরিসরটা নেই যে আমি ভেতরে কাজ করতে করতে একটা বিশাল চর্চার জায়গায় পৌঁছতে পারবো। একদমই একদমই। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস দর্শকদের জানানোর, গান লেখার পাশাপাশি বেশ আরও বিভিন্ন ধরনের লেখালেখির চর্চা রয়েছে নাকি? চর্চা রয়েছে বলতে এটা ওই মানে সবই সার্বিক ওই চর্চার জায়গা থেকেই আসা, সেটা কিছুই না। আমি মনে করি যে মোটামুটি বাঙালিদের মধ্যে যারা কাগজ কলমের সামনে কখনো না কখনো বসে, যে কোনো বাঙালি, তারা একটা দুটো লাইন কবিতা লিখবে, এটা মানে এটার মধ্যে কোনো আলাদা করে কিছু। এবার আমাদেরকেও একটা দুটো লাইন কবিতা শোনাতেই হচ্ছে। হ্যাঁ, সেটা তো আসতেই পারি। তো এটাও খুব ঘটনা, এই বছর বইমেলাতেই একটি কবিতা প্রজেক্ট এসেছিল কেতাবি বলে একটি প্রকাশনা থেকে, তারা ফর্ম ভাঙা এক ফর্মা বলে একটি প্রজেক্ট করেছিলেন, যেখানে এক ফর্মার 16টা পাতার 12টা কবিতার যদি কেউ ম্যানুস্ক্রিপ্ট জমা দেয়, তো সেখান থেকে আমারও একটা বই ম্যানুস্ক্রিপ্ট সিলেক্ট হয়েছিল, সেইটা ওনারা ছাপিয়েছেন এখনও পিউপা নামে। তো সেখান থেকে আমি একটা পড়তেই পারি, এবছর বইমেলাতেই প্রকাশিত। লিখতে গিয়ে বানান ভুল হয়, তখন তোমার কথা মনে পড়ে, ঠিক এভাবেই মনে পড়তো মাকে অনেকটা খিদে পেলে, অন্ধকারকে ভুল বুঝছি যখন, ওপরতলায় কাঁপতো শরীর জ্বরে, রেশন লাইনে 10 টাকা ফিরে এলে বাড়ি ফিরেছি ঘণ্টাখানেক পরে, তখন মনে পড়তো মাকে। এসব মনে পড়া আর জৈবিক সম্পর্কের বাইরে কোনো গান লিখিনি কখনো, ইচ্ছে করে বানান ভুল করেছি বহুবার, তবে ইচ্ছে করে খিদে, সেটা কি সম্ভব? সাধারণ, খুব বেশ অন্যরকম একটা কঠিন বিষয়কে একদম সহজ সরল ভাষার মধ্যে দিয়ে তুলে ধরা। এই জায়গা থেকে না একটা প্রশ্ন না করলে নয়, গানও শুনলাম, কবিতাও শুনলাম, কোন জনারটা সবচেয়ে পছন্দের, মানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো কোনটা নিয়ে লিখতে? লেখালেখির জায়গা থেকে আমি আস্তে আস্তে যেটা বুঝতে পারছি, আমার খুব কাজ করতে ইচ্ছা করে, আমি জানি না সেটা জনরা হয়ে উঠেছে কিনা এখনও। ব্যক্তিগত করাপশনের জায়গাটা নিয়ে প্রচণ্ড লিখতে ইচ্ছা, কারণ ব্যক্তিগত বলতে আমি একা নিজের ব্যক্তিগত বলছি না, ব্যক্তিকেন্দ্রিক যে কোনো মানুষের, মানে আমরা তো খুব ব্রডার অ্যাসপেক্টে দেখলে অনেকটা জটিলতা, অনেক করাপশন সম্পর্কের মধ্যে হোক, দেশের মধ্যে হোক, রাজনীতির মধ্যে হোক, সেটা রয়েছেই। আমার বরং কাজ করতে গিয়ে আমি বারবার করে ব্যক্তিকেন্দ্রিক করাপশনগুলো নিয়ে কাজ করতে আমার ইচ্ছা করে, যে আমার ভেতরে কী রয়েছে বা আরেকটা মানুষের ভেতরে কী রয়েছে, সেখানে সে জটিল হয়ে যাচ্ছে কেন, সেইটা আমার বরং এখন কাজ করতে বেশি ভালো লাগছে, এই আর কি। আচ্ছা, এই যে লেখালেখি বেশ বই টইও পাবলিশ হলো, এটাই প্রথম বই না এছাড়া আরও বই আছে? না, এটাই প্রথম বই এবং এইটাই প্রথম সাহস, এবং এই বছরই এই বইটা বেরোনোর পর সাহস পাচ্ছি আরও যে এরকম করে বলা মুশকিল, কারণ আমরা সত্যি ওই যে বললাম যে আগেই ঠিক করে দেওয়া আছে পেশা এবং নেশাটা, এটা নেশার মতো, তো বারবার নেশা করলে মুশকিল। তো নেশাটা থেকে থেকে করতে হয়, হয়তো কখনো আবার সেরকম জড়ো করে উঠতে পারলে লেখাগুলো আবার কোনো প্রকাশনার সেই জায়গাটা দেবেন।
আচ্ছা, এই প্রকাশনার কথা, লেখালেখির কথা যখন উঠলোই, তখন যারা উঠতি লেখক, বয়স কম বা একদম বয়সের বিষয়ের থেকে যারা উঠতি লেখক, যাদের প্রথম বই প্রকাশ হচ্ছে, সেভাবে পরিচিত তখনও হয়ে উঠতে পারেননি, তাদের অনেকের কাছ থেকে একটা অভিযোগ আমরা শুনেই থাকি প্রায়শ। সেটা হচ্ছে যে কোথাও গিয়ে প্রকাশনার পুরোপুরি সাহায্য না করা বা রয়্যালটি নিয়ে সমস্যা, এই ধরনের সমস্যাগুলো শুনি। এরম করেও কিছু ফেস করতে হয়েছে? একটা বিষয় আছে দেখুন, যখন মানে এটা শুধু কোনো একটি প্রকাশনার কথা বলবো না, প্রকাশনা শিল্পটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন, এবং সেটা শুধুমাত্র আমরা দেখি হয়তো পাবলিশিং হাউসগুলোর জায়গা, আমরা কিন্তু লিটল ম্যাগাজিন বা এই জাতীয় আরও অনেক রকম ছোট ছোট পত্রিকার জায়গা রয়েছে, সেইগুলো আমরা একটুখানি প্রথম সারিতে রাখি না, সেটা রাখাটা দরকার। সব দিক থেকে যদি দেখি, এই প্রত্যেক বছরই, বিশেষ করে আমি যদি বইমেলার হাত ধরেই বলি, তারা বেশিরভাগেরই কিন্তু চেষ্টা করেন যে নতুন উঠতি লেখকদের বা কবিদের প্রথম প্ল্যাটফর্মটা দেওয়ার, প্রথম জায়গাটা দেওয়ার। এবার এইটা সত্যি কথা বলতে গেলে, এই প্রথম জায়গাটা যখন দেওয়া হচ্ছে বা পাওয়া হচ্ছে, এইখানে দাঁড়িয়ে আমি এখনও সত্যি বলার জায়গায় নেই, বা আমি সেই অভিজ্ঞতা আমার নেই, আমি বলতে পারবো যে এখানে এসেই প্রথম প্ল্যাটফর্মটা পেয়েই আমি আর্থিক বা বাণিজ্যিক বা রয়্যালটি জায়গাটা বুঝতে চাইবো কিনা। চাওয়াটা দরকার অবশ্যই, কিন্তু তার আগে যদি একটু অভিজ্ঞতা থাকে, সেখানে কথা রাখা যায়, প্রকাশনা সংস্থার সাথে কথা বলা যায়। হ্যাঁ, এবার সত্যি কথা বলতে গেলে প্রকাশনা সংস্থা বা প্রকাশনা শিল্প যে জায়গায় আমাদের বাংলায় যদি দেখি, বিশাল বড় তো নয়, ফলত তারাও প্রত্যেককেই জুঝতে হয়, সেই জুঝাগুলোর মধ্যে থেকেই তাদেরকে এক এক করে কাজ এগিয়ে নিয়ে যেতে হয়। মানে আমাদের এখানে ছবির ইন্ডাস্ট্রি প্রকাশন ইন্ডাস্ট্রি থেকে বড়, প্রকাশন ইন্ডাস্ট্রির থেকে আরও ছোট কিছু ইন্ডাস্ট্রি রয়েছে, অ্যাগ্রিকালচার আরও ছোটোর দিকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলছি, তো সেই 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 সমস্যাগুলো থাকে কথা বলার জায়গা থেকে, এবং কথা বলার জায়গা আছে, এমনটা নয় যে কথা বলার জায়গা নেই। আমি এখনও পর্যন্ত ফেস করিনি, কারণ আমি প্রচণ্ড নতুন, একদমই নতুন। আমার বোঝার সেই জায়গাটাও এখনও আসেনি বলেই আমি মনে করি। মিউজিক অ্যালবামের প্ল্যান আছে এর মধ্যে? ব্যক্তিগত জায়গা থেকে নেই, কারণ অ্যালবামের যে সময়কালটা, সেই সময়কালটাও এই সময় হয়তো নয়। অ্যালবাম বার করা মানে মানে খুব সদ্য বাংলার একটি বড় ব্যান্ড অনেক দিন পর অ্যালবাম বার করেছেন, এবং সেই অ্যালবামেও মোটামুটি একটি গান আমরা অনেক বড় লেন্থের শুনছি, এবং সেখানে এরকমও কথা ওঠে যে আমরা বড় লেন্থের গান শুনতে আদৌ প্রস্তুত কিনা আজকের দিনে, আমরা এত সার্ফিংয়ে চলে গেছি বিষয়টা। তো ফলত অ্যালবামের যে সময়কালটা ছিল, সেই সময়কালের মধ্যে আমি অনেক পরে চলে এসেছি আর কি। তো হয়তো কখনো সিঙ্গলস বা সেরকম একটি গান বা ওর আমি বার করা যেতে পারে। অ্যালবাম বার করার ইচ্ছে তো ছোটোবেলা থেকে, কিন্তু সেটা কতটা সম্ভব জানি না। না, সম্ভব, সবটাই সেই অসম্ভবগুলোকে সম্ভব করতেও হবে, কারণ ক্রিয়েটিভ মানুষদের কাজটাই সেটা, যেটা মানুষ এক্সপেক্ট করে না সেইটা তাদের সামনে তুলে ধরা। বেশ, কথায় কথায় অনেক বেলা হলো, আড্ডাটা খুব সুন্দর জমে উঠেছে। আর বিশেষ করে আমাদের সঙ্গে যখন এরম কোনো অতিথি থাকেন যার সাথে কথা বলার মতো, আড্ডা দেওয়ার মতো বিষয়ে, বিভিন্ন প্রচুর বিষয়, সেক্ষেত্রে আড্ডাটা শেষ করতে একদমই মন চায় না। কিন্তু দুঃখজনকভাবে এপিসোডের সময় তো ধরা বাঁধা, তো শেষের পথে এগোতেই হবে। তবে এপিসোড শেষ হওয়ার আগে আমি আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমাদের আজকের অতিথিকে। শেষ করার আগে যদি দর্শকদের জন্য এবং আমাদের সকলের জন্য ছোট্ট করে আর একটা গান হয়। তাই হোক। গানের ক্ষেত্রে আমি একটা বকা শুনি যে আমি খুব একটা আশাবাদীর গান দুম করে হয়তো লিখে উঠতে পারিনি। তো এই গানটা, শেষের গান, কতটা আশাবাদী হবে জানি না, তবে দেখা যাক, নিজের গান তো সাহস করে গাওয়া যেতে পারে অন্তত। একদম সাহস করে গেয়েই ফেলো। কালো কালো কিছু মাটি ঘেরা পথে কেটেছে অনেকে ঘোর, নীল সাদা আকাশেতে সবুজেরা এনেছে নতুন ভোর। একা একা রাতে হাঁটা, বর্ষাতে চায়ের দোকানে মোড়, ময়দানে পাতা সবুজ মাদুরে লিখেছি গল্প তোর। তবু সবার আড়ালে থমকে যাচ্ছে ব্যস্ত দুই প্রহর। কাঁদছে শহর, কাঁদছে শহর, তার বুকের ওপর। কেউ হাতটা বোলাও,
ভাঙছে শহর, ভাঙছে শহর, তার হাতটা ধরে কেউ বাঁচতে শেখাও। এত সুন্দর একটা গান দিয়ে যখন শেষ হয় অনুষ্ঠানের, তখন সেখানে খুব বেশি আর উপসংহার দেওয়ার জায়গা থাকে না। তবে যেটুকু না বললে নয়, হ্যাঁ অবশ্যই প্রথমে আমাদের আজকের অতিথিকে অনেক ধন্যবাদ। এত রকম কাজ সামলে ওঠার পরে যে আমাদের জন্য এতটা সময় বার করেছেন। আর অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ধৈর্য ধরেছিলেন। আপনারা ছাড়া তো আমরা কিছুই নই। তবে শেষে কিন্তু আপনাদের জন্য আবারও একটা কথা বলবো। এই যে নিজেদের এত ব্যস্ততা, কর্মজীবনের এত চাপ, সব কিছুর মাঝখানেও যেটা নিজের ভালোবাসার কাজ, যেটা নিজের ভালো লাগার বিষয়, সেটাকে বাঁচিয়ে রাখুন, সেটাকে চর্চায় রাখুন। কারণ দিনের শেষে এই ইঁদুর দৌড়ের ক্লান্তি থেকে আমাদেরকে মুক্তি ওই কাজটাই দেবে। যাই হোক, আজকে আর খুব বেশি কিছু বলবো না। একটা বেশ জমজমাট এপিসোড হলো, আর আরও একবার ধন্যবাদ এবং সঙ্গে শুভেচ্ছা রইলো, অনেক শুভকামনা রইলো, যে ভবিষ্যতে যেন রূপলী পর্দায় নামটা ঝকঝক করছে এরম দেখতে পাই, এবং আরও বই আসুক, আরও গান আসুক, সেই শুভেচ্ছা রইলো। আর আজকের মতো আমাদের এক পেশা ভিন্ন নেশায় এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।